তৃণমূলের ভোট কমবে, আসন কমবে, আসন বাড়বে যাদের, বাম কংগ্রেস। মিউনিসিপ্যালিটিতে আমার ভোট লুট করেছো, লুট করে তোলাবাজি করছো, আমি শোধ নেবো। পশ্চিমবাংলায় 8,000 স্কুল বন্ধ, 21,000 মদের দোকান চালু। তৃণমূল থাকলে বিজেপি মজায় থাকবে, ভাগাভাগি করে নেবে। মানুষ বলছে এর চাইতে লাল ঝান্ডা অনেক ভালো ছিল। নরেন্দ্র মোদী পশ্চিমবাংলায় বিজেপির নেতাদের যত ভরসা করেন, নিজের দলের জন্য মমতা ব্যানার্জি তার চেয়ে বেশি ভরসা করেন। ভাইপোও তো বিজেপি হতে পারে কালকে, মানে পিসি বিজেপি নয়, এটাই বা কে ঠিক করলো? দিল্লিতে বিজেপি থাকলে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী খুশি হন। নমস্কার, দ্য ওয়ালে আপনাদের স্বাগত। আজ আমরা যার সঙ্গে কথা বলবো তিনি একটি হাই প্রোফাইল কেন্দ্রের স্টার ক্যান্ডিডেট এবং তার দলের স্টার ক্যাম্পেনার এবং একই সঙ্গে তার দলের অর্থাৎ কেন্দ্রীয় কমিটির গুরুত্বপূর্ণ সদস্য। আমরা কথা বলবো প্রার্থী এবং একই সঙ্গে কেন্দ্রীয় কমিটির সদস্য, অর্থাৎ একই ব্যক্তির কাছ থেকে আমরা তার দুটি ভূমিকার তার বক্তব্য শুনব। তার পরিচয় আলাদা করে দেওয়ার দরকার নেই, আপনারা ক্যামেরায় তাকে দেখলেই বুঝতে পারবেন। সুজন বাবু, আপনি কেমন আছেন বলুন? যথেষ্ট ভালো। যথেষ্ট ভালো মানে আর কদিন পরেই তোমার একটা বিরাট বড় অগ্নি পরীক্ষা, নির্বাচনী মানে পরীক্ষা। তো এই সময় যথেষ্ট ভালো থাকা ব্যাপারটা কিন্তু অনেক সময় মনে হয় যে বোধহয় একটু জোর করে বলা। তুমি যদি একটু ব্যাখ্যা করো যে কেন তুমি যথেষ্ট ভালো আছো। মানুষ তো প্রত্যেকদিন অগ্নি পরীক্ষা দিচ্ছে, এই আমাদের দেশের মানুষ, আমাদের রাজ্য তো বটেই, রোজ অগ্নি পরীক্ষা দিচ্ছে। জীবন যুদ্ধে অগ্নি পরীক্ষা না দিয়ে কারোর কোনো উপায় থাকছে না। মানুষের বেঁচে থাকার জন্যই অগ্নি পরীক্ষা। ফলে আমার কাছে এটা সার্বিক মানুষের লড়াই, অগ্নি পরীক্ষার অংশীদার হিসেবে আমি নির্বাচনের প্রার্থী। যথেষ্ট ভালো থাকতে হবে, কারণ মানুষকে ভালো রাখতে হবে, অন্য কোনো কথা নেই। এই নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ, আমার বিবেচনায় যেমন, আমাদের বিবেচনায়, মানুষের বিবেচনা তো তেমন। ভালোই থাকতে হবে। আমি তোমার পেছনে জ্যোতি বসুর ছবি দেখতে পাচ্ছি। আমার খুব ভালো মনে আছে যে 2004-এর নির্বাচনে, লোকসভা ভোটের আগে, জ্যোতি বসু তখন ওর যথেষ্ট বয়স হয়েছে, উনি প্রকাশ্যে বলেছিলেন যে দমদম আমাদের পুনরুদ্ধার করতে হবে। তো তারপরে 2004-এ 1.5 লাখে পিছিয়ে থাকা কেন্দ্রে সিপিআইএম 1 লাখ ভোটের মার্জিনে দমদম পুনরুদ্ধার করেছিল। আজকে 2 দশক পরে সুজন চক্রবর্তীকে সেখানে পার্টি দায়িত্ব দিয়েছে। এই দায়িত্বটাকে সে কিভাবে নিচ্ছে? জ্যোতিবাবুর কথার অনুরণন মানুষের মধ্যে আছে বলে আমি মনে করি, থাকতেও হবে। এবং আসলে তো জ্যোতি বসুর কথা মানে মানুষের কথার একটা ক্রিস্প, সেটা ভাবে উনি বলতে পারতেন। দমদমের পুনরুদ্ধার উনি দেখতে চেয়েছিলেন এবং যেন সেটা হয়। তখন দমদম আমাদের হাতে ছিল না, সেই কারণে পুনরুদ্ধারের প্রস্তুত, তখন যাদবপুর আমাদের হাতে ছিল না। ফলে যাদবপুর দমদম আমরা 2004 সালের নির্বাচনে বামপন্থীরা জয়ী হলো। যদি পুনরুদ্ধার বলা হয় তাহলে পুনরুদ্ধার হলো। তারপরে নানাবিধ কারণে পশ্চিমবাংলায় নানান পট পরিবর্তন। জিততে হবে আমাদের বাংলাকে, জিততে হবে দমদমকে, জিততে হবে যাদবপুরকে এবং আরো মুর্শিদাবাদ সহ অনেক আসন। একটা বিষয় বলো, তুমি নির্বাচনী প্রচারে বারবারই বলছো যে দমদমে মানুষ এবারে অন্য ধরনের ভোট দেখবে। এখন জাস্ট 3 বছর আগে শূন্যে পৌঁছে যাওয়া এবং তার আগে 2019-এ লোকসভা তো শূন্যে পৌঁছে যাওয়া, সেখানে কি এমন ম্যাজিক্যাল কিছু ঘটে গেল যেখানে সুজন চক্রবর্তী বলছেন, কারণ সুজন চক্রবর্তী একজন দায়িত্বশীল রাজনৈতিক নেতা, ফলে তিনি যখন কথাটি বলেন তখন তার আলাদা একটা তাৎপর্য বহন করে। তো আমরা এটা একটুখানি জানতে চাইছিলাম যে ঠিক কোন বোঝাপড়া থেকে তোমার মনে হচ্ছে যে এবারে দমদমে একটা অন্য ভোট হবে? শূন্য মানেটা কি? নির্বাচনের ফলে কখনো শূন্য হয়েছে আমরা, কখনো দারুণ ফিরেছি আমরা। মানুষ যেমন মনে করেছে অথবা যেমন বাস্তবতা হয়েছে, সবটা যে মানুষের মনে করা অনুযায়ী ভোট হয়েছে বা হয় তা তো না। 2011-র পর পশ্চিমবাংলাতে ফেয়ার ভোট বলতে যা বোঝায় সেটা হয়েছে, এটা কেউই বলতে পারবেন না। পঞ্চায়েত পৌরসভায় স্পষ্ট বোঝা যায়, অন্য সময় তো অতটা স্পষ্ট বোঝা যায় না। বিধানসভাতে আমরা শূন্য যেমন ঠিক, তেমন ইলেকট্রাল বন্ডে আমরা শূন্য। ঠিক এই নানান অপরাধ করে জেলে যাওয়া নেতা, সে তালিকাতে আমরা শূন্য। মানুষ কিন্তু কম বোঝেন না। যে মানুষ মনে করেছিলেন অনেকদিন বামফ্রন্ট একটু বদল হোক, তারা মনে করেছিলেন ফেয়ার ভোটেই তৃণমূল জিতেছিল,
যদিও তৃণমূল না, তৃণমূল কংগ্রেস জিতেছিল, কংগ্রেস এবং তৃণমূল যৌথভাবে জিতেছিল, সিপিআইএম বিরোধী বা বাম বিরোধী সবাই একজোট হয়ে গেছিলেন। হলো, সেই মানুষ গত 12-13 বছর ধরে দেখছেন, দেখে কি বুঝছেন? বুঝতে পারছেন সর্বনাশ হয়ে গেছে। পশ্চিমবাংলায় 8,000 স্কুল বন্ধ এই সাম্প্রতিক সময়ে, 21,000 মদের দোকান চালু। কি সিগনিফাই করছে? বাংলাকে অতলে তুলিয়ে দেওয়ার একটা ব্যবস্থা যেভাবে হয়েছে রাজ্য সরকারের বদান্যতায়, এটা মানুষকে কখনো মেনে নিতে পারে? আমি ক্ষেত্র ধরে ধরে বলতে পারি। শিক্ষা ধ্বংস হচ্ছে, কাজের সুযোগ ধ্বংস হচ্ছে, নীতি দুর্নীতি লুট একটা ভয়াবহ, সন্দেশখালী এখন ওই আলোচনার বিষয়, রাজভবন, নবান্ন, শালীনতা, অশ্লীলতা ইত্যাদি ইত্যাদি আলোচনার বিষয়। বাঙালি জাতি বা বাংলার মানুষ, আমাদের মান সম্মান বলে আর কিছু থাকলো কি? যে যুবকেরা বাংলার বাইরে কাজ করতে গেছেন, কাজ করেন, তারা গঞ্জনা শিকার হচ্ছে। তাদের সেখানকার স্থানীয় বন্ধুরা বাংলা বলে খোটা দেওয়া, খোটা দিচ্ছে, গঞ্জনা শিকার হতে হচ্ছে আমাদের বাংলাকে। এখান থেকে উদ্ধার পেতে হবে। এবং যারা ভাবছিলেন যে আচ্ছা তৃণমূল খারাপ, বিজেপি হলে বুঝি ভালো হবে, তারা তো ডবল ঠকে গেছেন। তারা তো বুঝেছেন যে 2014 সালে চিটফান্ড সুপ্রিম কোর্টের রায় হলো, 10 বছরে কোনো ব্যবস্থা হলো না কেন? 2019 সালের নির্বাচনের আগে নরেন্দ্র মোদী বললেন, ঘটা করে সেটা আবার সর্বোচ্চ ফলাও করলেন অমিত শাহ, যে ভোটের পর 60 দিনের মধ্যে আমরা সব অ্যারেস্ট করব। বেনিফিশিয়ারি যারা, বেনিফিশিয়ারি তালিকা সবাই জানেন, সে বেনিফিশিয়ারিকে অ্যারেস্ট করা দূরে থাক অথবা অ্যাকশন নেওয়া দূরে থাক, বেনিফিশিয়ারির সাহায্য নিয়ে পাশে থেকে বিজেপি চলছে। বিজেপি থাকলে তৃণমূল মজায় থাকবে, তৃণমূল থাকলে বিজেপি মজায় থাকবে, ভাগাভাগি করে নেবে। এটা মানুষ বুঝে গেছেন, মানুষ ডবল ঠকে গেছে। পরিত্রাণ চায় মানুষ, পরিত্রাণ চায় মানুষ, নিষ্কৃতি চায়। সেই পরিত্রাণ নিষ্কৃতির একটা আকুতি মানুষের মধ্যে আছে, তার প্রতিফলন ঘটবে। আমি কেন বলেছি? আপনি এখন লিখে রাখতে পারেন, এই নির্বাচনে তৃণমূলের ভোট কমবে, আসন কমবে, বিজেপির ভোট কমবে, আসন কমবে। যাদের বাড়বে ভোট, বাম কংগ্রেস, আসন বাড়বে যাদের, বাম কংগ্রেস। লিখে রাখুন। আমি একটা দমদমের সিপিআইএম প্রার্থী সুজন চক্রবর্তীর কথা দমদম নিয়ে শুনলাম। আমি এখন সিপিআইএম এর কেন্দ্রীয় কমিটির সদস্য এবং পশ্চিমবঙ্গ রাজ্য সম্পাদক মন্ডলীর গুরুত্বপূর্ণ সদস্য সুজন চক্রবর্তীর কাছে জানতে চাইব যে নির্বাচনে হার জিত আছে, সরকার চলে যাওয়ার সঙ্গে পার্টির সংগঠন, পার্টির সমর্থন, এটার কি সম্পর্ক? ভারতবর্ষে অনেক দল ক্ষমতা থেকে চলে গেছে, কিন্তু আবার তারা পরের নির্বাচনে ফিরে এসেছে। সিপিআইএম এর ক্ষেত্রে দেখা যাচ্ছে যে একটা সেই গঙ্গা পদ্মার ভাঙনের মতো একটা ভাঙন 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 ভাঙন। এটা কেন? 2011-তে সরকার চলে গেল, তৃণমূল আসলো। তারপরে ভোটটা কবে? 2016। তার আগের ভোট 2013-র পঞ্চায়েত। 2013-র পঞ্চায়েত আপনি দেখুন, মানুষ তৃণমূলকে পছন্দ করছে না, তার প্রতিফলন। আমি তখন দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সম্পাদক ছিলাম। 105টা গ্রাম পঞ্চায়েত আমরা জিতেছিলাম। এবং তারপরে প্রধান পাওয়ার সময় কয়েকটা এদিক ওদিক করে আটকে দিয়েও বোধ হয় 95 বা 96টা প্রধান আমরা তৈরি করলাম। দখলদারি হলো, পুলিশের মামলা হলো, মিথ্যা মামলা হলো, টাকার রফা করার ব্যবস্থা হলো। ডিএম এসপি পারলে ডেকে বলছে এই টাকা নিয়ে রফা করে তৃণমূলে চলে যান। এন্টার অ্যাডমিনিস্ট্রেশনটা পলিউটেড। ফলে যারা রক্ষক তারা ভক্ষকের অংশীদার হয়ে গেলেন। তারপরেও 2016-র ভোট 39%, বাম কংগ্রেস আমরা একসাথে লড়েছিলাম, 39%। তো ধ্বংস হয়ে যাচ্ছে বামপন্থীরা, তা তো না, ভুল পারসেপশনে নিয়ে আসা হয়েছে। 2016-তে এটা দেখার পর 2018 পঞ্চায়েতের ভোটই হয়নি। এবং তারপর 2019 তখন চলে আসলো বিজেপি, যে দেখুন সিপিএম কে দিয়ে তো হবে না, অন্যদের দিয়ে তো হবে না, আমরা সব ঠিকঠাক করতে পারবো। মানুষ ভাবলো তৃণমূলের বিরুদ্ধে এত রাগ, তৃণমূলকে হারানো যায়। বিজেপি বলছে
মানুষ বিজেপিকে ভোট দিল, সর্বনাশটা হবে। তাহলে এই বাইনারির খেলাটা এক, এবং তারপর 21 তাই সবাই জানে, এই বাইনারির খেলাটা মানুষের সাধারণ স্বাভাবিক চিন্তা সেখান থেকে এখানে সরিয়ে দিল। তৃণমূলকে হারাতে হবে বা পরবর্তী সময় বিজেপিকে হারাতে হবে, হয় তৃণমূলকে হারাও নয় বিজেপিকে হারাও। মানুষের জেতার জায়গা থেকে তখন এই কথাটা সামনে এসে গেল। প্লাস দাপট, আক্রমণ, অগণতন্ত্র, পুলিশ একতরফা, এই সব মিলিয়ে একটা এমন ঘেটে গেল যেটা আপনি অন্য রাজ্যের সঙ্গে তুলনা করে মেলাতে পারবেন না। পশ্চিমবাংলার এন্টায়ার অ্যাডমিনিস্ট্রেশনটাকে পলিউট করে আপনি দেখতে পাচ্ছেন না, মুখ্যমন্ত্রী যেভাবে কথা বলেন এবং তারপরে যেভাবে নিজেই বলেন ওকে অ্যারেস্ট করুন, ওটা এফআইআর নিন। মুখ্যমন্ত্রী বললে এফআইআর, মুখ্যমন্ত্রী না বললে অ্যারেস্ট না। এই যে কারবারটা চললো, মুখ্যমন্ত্রী থানায় গিয়ে গুন্ডা ছাড়িয়ে নিয়ে চলে আসলেন, এই যে এন্টায়ার পলিউশন, গোটা মানুষকে সে কি করে দিল। মানুষের তো মান সম্মান আছে, ভদ্রলোক তো মাথা উঁচু করে চলতে চায়। যখন দেখছে চোর গুন্ডা তারা লাফিয়ে বেড়াচ্ছে, পুলিশ তাদের পাশে, শাসক তাদের পাশে, আর ভদ্রলোককে মাথা নিচু করে চলতে হচ্ছে, সাধারণ লোককে মাথা নিচু করে চলতে হচ্ছে, সাধারণ মানুষ বিড়ম্বনার মধ্যে পড়েছিলেন। যেখান থেকে উদ্ধার পেতে চাচ্ছেন, এখন বিজেপিকে দিয়ে সম্ভব না। তৃণমূল বিজেপি কাউকে কারোর বিরুদ্ধে বিকল্প করে সম্ভব না, এটা বুঝেছেন মানুষ। আবার পুরনো বাম পন্থার মনোভাবে, বাম গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ সেই মনোভাবেই চলছে। আমি একটা মানে পারসেপশনের কথা এলো যে এটা একটা পারসেপশন যে বামপন্থীরা সেইভাবে ঘুরে দাঁড়াতে পারছে না বা তাদের ক্ষয় হচ্ছে। আমি পারসেপশনের জায়গা থেকে একটা অন্য কথা বলি যে এই ধারণাটাও কিন্তু বহু মানুষের মধ্যে আছে যে সিপিআইএম, তৃণমূল সরকার এবং তৃণমূল পার্টির সন্ত্রাস, অনেক ক্ষেত্রে সেটাকে তারা মশার কামড়কে কেউটে ছোবল হিসেবে দেখানোর চেষ্টা করেছে। মমতা ব্যানার্জির পুলিশ সবচেয়ে বেশি গুলি চালিয়েছে শ্মশানঘাটে অথবা কবরস্থানে রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ায়। সিপিআইএম সেই পরিমাণ আন্দোলন তৈরি করতে পারেনি যেখানে তার পুলিশ বাধ্য হয় একটা গণ আন্দোলনকে মানে সেইভাবে নিষ্পেষিত করতে। এই জায়গাটাকে আপনি যদি একটু পরিষ্কার করেন আপনার নেতৃত্বের জায়গা থেকে। 85,000 মিথ্যা মামলা, 10 বছর আগের মাটির তলায় অন্তর্বাস খুঁজে বার করে অবিকৃত অবস্থায় সুশান্ত ঘোষ অ্যারেস্ট, এমএলএ, এবং তারপর যা যা হয়েছে, সুশান্ত ঘোষরা টিকে গেছে বলে। ওভাবে মানুষের পক্ষে টিকে থাকাটা সহজ না। অত্যাচারের কাহিনীটা নিশ্চয়ই আপনিও জানেন। এই সহ সাধারণ মানুষ সে তো একটু অস্বস্তি বোধ করবেই, মিথ্যা মামলা পেলে সে একটু ঘাবড়ে যায়। আবার 4 বার থানায় ডাকবে, 3 বার কোর্টে যেতে হবে, খরচ করতে হবে, ইত্যাদি ইত্যাদি। সবার পক্ষে তো সম্ভব নয়। মানুষ তার মধ্যেও জুঝে যাচ্ছেন, কষ্ট মষ্ট করে জুঝে যাচ্ছেন। আর আমাদের তো অন্য পার্টির মতন না, কার্যত মানুষকে নিজের মতন করেই অনেকটা লড়তে হয়। আমি সুজন চক্রবর্তী, আমি মার্ডার কেসে আসামি। আমায় সাংবাদিকরা, মনে থাকবে আপনার হয়তো, এসে হাজির হলেন, আপনি একটু দাঁড়ান, কেন না এই অ্যারেস্ট করতে আসবে তো, এই অভিযান নিয়ে আসছি আমরা, লাইভ দেখাবে, আমায় অ্যারেস্ট করবে। আমি বললাম যে আপনাদের কিচ্ছু তাড়াহুড়ো করতে হবে না, আমি এখন বারুইপুরের থানার পাশে চায়ের দোকানে গিয়ে বসবো, 1 কাপ চা খেতাম, 5 বার চা খাবো, হিম্মত থাকলে অ্যারেস্ট করবে, অ্যারেস্ট করলে যাবে। আমাদের হাজার হাজার কর্মী যখন জেলে আছে, আমি জেলে যাবো, অসুবিধা কি আছে? কিন্তু আমি এটা মনে করি না যে আমাদের সমস্ত মানুষ, সমর্থক কর্মী, গরিব মানুষ, আমাদের তো গরিব মানুষের সংখ্যা বেশি, তাদের পক্ষে সবসময় ভাবে চলাটা খুব সহজ না। পরিবেশের উপর নির্ভর করে তারা রুখে দাঁড়ান। এখন সেই পরিবেশ তৈরি হয়েছে যখন রুখে দাঁড়াচ্ছেন, এবং সেই কারণেই আপনি নদিয়াতে যেমন দেখছেন মানুষ রুখে দাঁড়িয়েছে একাধিক ঘটনায়। সন্দেশখালী প্রচারের মধ্যে এসছে, সন্দেশখালী তো বিজেপির গল্প নয়, মানুষ রুখে দাঁড়িয়েছে, মহিলারা রুখে দাঁড়িয়েছে, তৃণমূল পালিয়েছে। এবার তারপরে এটা মানে আমরা বিজেপি একটা ভাব করার চেষ্টা হচ্ছে, এটা সব লোক পছন্দ করছে না। কারণ পরিবেশের উপর নির্ভর করে মানুষ রুখে দাঁড়ায়, রুখে দাঁড়াবে। তো এই মানুষের সংঘবদ্ধতা এবং রুখে দাঁড়ানোর প্রতিফলনটা আপনি এখন পাচ্ছেন। তখন শুভেন্দু অধিকারী এবং মমতা ব্যানার্জি দুজনেই তৃণমূল সোচ্চারে ঘোষণা করছিলেন লাল ঝান্ডা যেন কোথাও খুঁজে পাওয়া না যায়। আর আজকে অমিত শাহ এসে বলছেন, ওহে দিদিমণি, তোমাকে দায়িত্ব দিলাম যেন লাল ঝান্ডা কোথাও খুঁজে পাওয়া না যায়, সব ধরনের সাহায্য আমরা করলাম পশ্চিমবাংলার সরকারকে, দিল্লির বিজেপি। লাল ঝান্ডা দেখছি কেন? ওরা দিল্লি থেকে টের পাচ্ছে লাল ঝান্ডা, সংবাদ মাধ্যম টের পাচ্ছে লাল ঝান্ডা, গ্রামের মানুষ টের পাচ্ছে লাল ঝান্ডা,
শহরের মানুষ টের পাচ্ছে লাল ঝান্ডা, আশায় বুক বাঁচছে আবার বাংলাকে নতুন করে গড়ে তোলার সুযোগ, তার জন্য মানুষ অপেক্ষা আছে। বহু লোক, আপনি জিজ্ঞেস করুন, তৃণমূল হয়ে গেল বিজেপি, বিজেপি হয়ে গেল তৃণমূল, সন্দেশখালী ভিডিও কাউন্টার ভিডিও, ভিডিও কাউন্টার ভিডিও, মানুষ পাচ্ছে না। জিজ্ঞেস করুন, মানুষ বলছে এর চাইতে লাল ঝান্ডা অনেক ভালো ছিল, এর চাইতে লাল ঝান্ডা অনেক ভালো ছিল, মানুষ বলছেন। আমি আবার একটুখানি দমদমে ফিরবো। দমদমে সিপিআইএম এর একটা খুবই বৈজ্ঞানিক প্রচার আমি লক্ষ্য করেছি, যেখানে তারা সরাসরি মানুষের কাছে বলেছে যে আপনার সমস্যা আপনি আমাদেরকে জানান, এবং একটা কিউআর কোড চালু করেছে, ইমেইল দিয়েছে। তো কি ধরনের অভিযোগ মানে সমস্যা এখনো পর্যন্ত নজরে এলো? প্রথমত, নির্বাচনে মানুষ আমাদের দায়িত্ব দেবে, তারপর আমাদের কাজ করতে হবে। কি কাজ আমরা করব তার একটা প্রস্তুতি আমরা করছি। ভোট দানের জন্য যেমন মানুষকে আমরা আবেদন করছি, তেমন মানুষের মনোভাব আমরা বুঝতে পারছি। আমাদের দায়িত্ব পড়বে কি আমাদের কাছে মানুষ আশা করে। একটা কিউআর কোড দিয়ে যেমন আমরা চালু করেছি, আপনি টের পাচ্ছেন। আমি গত পরশুদিন সমাজের বিশিষ্ট মানুষ, ডাক্তার, ইঞ্জিনিয়ার, বাচিক শিল্পী, চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট ইত্যাদি একটা সেকশন, তাদের নিয়ে আমি বসেছিলাম ইন্টারাকশন। এর মাঝখানে একদিন বসেছিলাম ডেলিভারি বয়েজ, আর একটা ধরনের সেকশন, এর একটু উচ্চকিত, ওরা তা না, তাদের সঙ্গে ইন্টারাকশন। গতকাল আমি বসেছিলাম অজস্র আইটি ছেলে, তাদের সঙ্গে ইন্টারাকশন। তারা কি বুঝছে, তারা কি বুঝতে চাইছে, তাদের দাবি কি, তাদের মনোভাব কি, এই ইন্টারেক্টিভ। আপনি বলতে পারেন এগুলো তো ভোটের পরে করে, আমি ভোটের আগেই করছি। মানুষ আমাদের দায়িত্ব দেবে, তো দায়িত্ব দেওয়ার পর মানুষের মনোভাবটা আমি আগে থেকে বুঝবার চেষ্টা করছি। এর মাঝখানে আমরা আরেকদিন বসবো সম্ভবত শ্রমজীবী মহিলা, তাদের কথাটাও শুনবো। আমরা জানি না তা না, কিন্তু আমরা জানি না এমন অনেক কথা আছে, তাও আমাদের জানতে হবে। তার থেকে আমরা কিভাবে রাজ্য, দেশ, সেটা যেমন মূল দমদম, তারা কিভাবে মাস্টার প্ল্যান করা যাবে ইতিমধ্যে সেসব ভাবছি। এবং করতে গিয়ে দেখলাম অন্তত 25-30 হাজার ছেলে মেয়ে দমদমের কম বয়স যুবক, যারা বাবা মা থেকে সরে ভিন রাজ্যে গিয়ে কাজ করছে, মূলত আইটি বা ইত্যাদি সেক্টরে। কেন কে প্রশ্নের উত্তর দেবে? পশ্চিমবাংলার সরকার অপদার্থ, সর্বনাশ করে দিয়েছে, কোনো সন্দেহ নেই। আমি অ্যাপিল করেছি তাদের কাছে যে তোমরা পারলে এসো ভোট দেওয়ার জন্য, যাকে মনে করো তাকেই দাও, বাট তোমাদের ভোটও খুব গুরুত্বপূর্ণ, তোমাদের মতটাও খুব গুরুত্বপূর্ণ। এইটা আমরা অনেকগুলো কথা এসছে, এবং কতগুলো কথা আমি বুঝেছি যা করতে হবে। আমি 1-2 করে সেটা বলতে পারি, কিন্তু আরো একটু আসুন, তারপর বলাটা ভালো। আগরপাড়ার ফ্লাইওভার ইজ এ মাস্ট। গত 15 বছর ধরে করলেটা কি বাবা? খড়দা, কেন না ফ্লাইওভার থাকবে না? তো রেল গেটের জ্যাম, ভয়াবহ বিপদ, বিরাট গেট, আন্ডারপাস কেন হবে না? আপনি যা দেখছেন শিয়ালদা থেকে ব্যারাকপুর, শিয়ালদা থেকে বারাসাত, যা দেখছেন সবই কিন্তু বামফ্রন্টের আমলে করা। বামফ্রন্ট চলে যাওয়ার পর এই 15 বছরে কিচ্ছু হলো না। 13 বছরে এমপি 15 বছর ধরে আছেন, একটা কাজ হলো না কেন? ফলে এগুলো আমাদের দাবির মধ্যে থাকবে। প্লাস মাস্টার প্ল্যান, পানিহাটিতে জঞ্জাল নগরী, আবার চলতে চলতে মনে হয়েছে এটা কি মিউনিসিপ্যালিটি না পঞ্চায়েতের রাস্তা, জল ভয়াবহ। সেখানে এমপি যদি উত্তর দেয় যে না মিউনিসিপ্যালিটি বড় হয়ে গেছে তাই কাজ করতে পারছে না, অতএব আমরা মিউনিসিপ্যালিটিকে পঞ্চায়েতে পরিণত করে দিয়েছি, তাহলে সেটা তো মানুষকে অসম্মান করার সামিল। একটা প্রশ্ন করি, মানে সুজন চক্রবর্তী আগাম তার দায়িত্ব কর্তব্য নির্ধারণ করছে এলাকার জন্য। আমি গতকাল কেরলে আমার বন্ধুদের সঙ্গে কথা বলছিলাম, দুজন সিনিয়র জার্নালিস্ট, তাদের কাছ থেকে যেটা শুনলাম যে ওখানে সিপিআইএম এবার খুব ভালো ফল করবে। হয়তো খুব রিমার্কেবল কিছু হয়ে যাবে না, কিন্তু গত বছর সিপিআইএম 1টি আসন পেয়েছিল, এবার তার থেকে তাদের আসন বাড়বে। তামিলনাড়ুতে সিপিএম এর 2টি আসন আছে এবং সেই 2টি আসন থাকবে বলেই মনে হয়। পশ্চিমবঙ্গ নিয়ে সিপিআইএম আশাবাদী, সামগ্রিকভাবে একটা প্রচার শুরু হয়েছে যে বামপন্থীরা ঘুরে দাঁড়াচ্ছে, বাম ভোট ফিরবে। তো সেখান থেকে
সিপিআইএম পশ্চিমবঙ্গে আসন পাবে, খাতা খুলবে, এই কথাগুলো আমরা শুনছি, কিন্তু প্রশ্ন হচ্ছে যে তারপর কি, সিপিআইএম তারপর কি করবে? আমি সিপিআইএম এর ইস্তাহার এই প্রশ্নের কোনো জবাব পেলাম না। আমি সিপিআইএম এর ইস্তাহারটা পুরোটা আমি পড়েছি আর এই সাক্ষাৎকার নেওয়ার আগে, কারণ যেহেতু একজন সেন্ট্রাল কমিটির মেম্বার, তার এই ব্যাপারে তার কাছ থেকে মানুষ জবাব প্রত্যাশা করে যে নির্বাচনের পর যদি মোদী গভর্নমেন্ট থাকে তাহলে তো আমরা জানি যে বিরোধিতা করা, যেটা আমরা দেখতে পাচ্ছি, কিন্তু যদি ইন্ডিয়া জোটের সরকার আসে তাহলে সিপিআইএম এর ভূমিকাটা কি হবে? দেখুন, যদি তো এখন খুব ভাবার জায়গা আর বোধ হয় মোদীর কাছেও নেই। মোদীও যদি ইন্ডিয়া জোটের সরকার হচ্ছে, মোদীর গভর্নমেন্ট হেরে গেল, 400 পাবে বলেছিল। আমি সেদিন বলেছিলাম যে মে মাসের গোড়া এসে বলবে 300, মে মাসের শেষে এসে বলবে 200 পাবো। তো ওদের ইন্টারনাল ইন্টেলিজেন্স রিপোর্টেও টেনে কষে 230, 35, 40 বেশি দেখাতে পারছে না। মোদী গভর্নমেন্ট হবে না, এটা মোদীজি বুঝে গেছে বলে আবল তাবল কথা বলছে। মমতা ব্যানার্জিও ধরা পড়ে গেছেন বলে আবল তাবল কথা বলছে। কদিন আগে ইন্ডিয়া ছিলেন না, প্রথমে মাঝ রাস্তায় গিয়ে হাজির হলেন। আমরা তখনই বলেছিলাম যে সাপোর্ট দেবো, তখনই আমরা বলেছিলাম যে মাঝ রাস্তায় নেমে পড়বেন, নেমে পড়লেন। নেমে পড়ে বললেন কংগ্রেস 40 বেশি পাবে না। তখন একরকম ছিল এবং বলতে শুরু করে দিলেন যে সিএ আমি সমর্থন করি। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছে তারপর মমতা কার্যত একই কথা বললো। ফলে তখন উনি ধরে নিচ্ছিলেন 400 থাকবে, অতএব মোদীর গভর্নমেন্ট আসবে, অতএব সিএ আমি আছি। যখন ইন্টারনেট মানে এই সমস্ত রিপোর্টগুলো সবাই পাচ্ছেন, উনিও পাচ্ছেন, মোদীও পাচ্ছে, মোদীর গভর্নমেন্ট হবে না, তখন আপনি দেখবেন কথার সুরটা বদলাতে শুরু করলো। প্রথমে বললো যে আমি সরকারকে সমর্থন করবো বাইরে থেকে, সরকারকে সমর্থন করব মানে যদি ইন্ডিয়া যদি জোট করে ওলা হিসেবে, তাহলে আমি আছি বলে দিলাম। আবার মোদী যে আনসার্টেনটি আছে, মোদী যে তোমাকে বললো দেখো আমি আছি কিন্তু ভেতরে নেই, বাইরে আছি, আমি তোমার সঙ্গেও আছি। এই টু এন্ডস মমতার অবস্থানটা কিন্তু সিপিএম এর সঙ্গে মিলে যাচ্ছে না, আদৌ মিলছে না, আদৌ মিলছে না, আদৌ মিলছে না, আদৌ মিলছে না, 100 ভাগ মিলছে। মমতার সঙ্গে অবস্থান মিলবে কি করে? তাহলে কি সিপিআইএম ক্যাবিনেট হলে দাঁড়ান, মমতাটা কোনো অবস্থানই না, ওটা ধান্দায় কখন কোথায় পোষাবে তার জন্য উনি 4 রকম কথা বলে রাখছেন। এখন আবার বলছেন, প্রথমে বললেন বাইরে থেকে, বললেন নেতৃত্ব দেবেন। কে বাবা ডেকেছে তোমার নেতৃত্ব দেওয়ার জন্য? তুমি তো কেটে পড়েছো, তুমি তো ট্রেনে নেই, তুমি তো কংগ্রেস 40 বলেছো। তুমি একমাত্র যে রাজ্যে তোমার পার্টি আছে দ্যাট ইজ ওয়েস্ট বেঙ্গল, সেটা তুমি ইন্ডিয়ার সঙ্গে নেই। ইন্ডিয়াকে লিড করে যে ন্যাশনাল পার্টিগুলো, তার মধ্যে কংগ্রেস আছে, সিপিএম আছে, তুমি তার সঙ্গে নেই ওয়েস্ট বেঙ্গলে। তো তুমি ইন্ডিয়াতে থাকলে কি করে? তুমি কোথায় ইন্ডিয়াতে? তুমি ইন্ডিয়াতে আছি হিমাচল প্রদেশে, যেখানে তুমি নেই। তুমি ইন্ডিয়াতে আছো কর্ণাটকে, যেখানে তুমি নেই। তো যেখানে তুমি নেই ফালতু সব কথা শুনে লাভ কি আছে? যেখানে তুমি আছো সেখানে তুমি ইন্ডিয়াতে নেই। সো শি ইজ and her party is no way in the side of anti-Modi position. No. ওকে এই রক্ষা করে করেই চলতে হবে। কোথায় গেলে কিভাবে ওর ধান্দা পোষাবে তার জন্য 2-3 রকম কথা বলে চলবার চেষ্টা করবে। আমাদের পজিশনটা অত্যন্ত কারেক্ট অ্যান্ড ক্লিয়ার। ইউপিএ গভর্নমেন্ট তৈরি হওয়ার আগে আমরা আলাদা লড়াই করেছি। যখন গভর্নমেন্ট হবার কোয়েশ্চেন আসলো, আমরা বললাম, আগেও বলেছিলাম বিজেপিকে হারাতে হবে, আমরা না পারলে কংগ্রেসকে সমর্থন দাও। তখন আমরা বললাম, আমাদের মন্ত্রিত্বের অফার দিয়েছিল, জানেন আপনি, আমরা বলেছিলাম তার চেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে এনসিএমপি, আমরা সাপোর্ট করব ফ্রম আউটসাইড। তখন আমাদের পার্টির সেই পজিশনটাই ছিল। কিন্তু সেটাই সময় যখন মনরেগার স্কিম চালু হয়েছে, অ্যাক্ট, সেটাই সময় যখন রাইট টু ইনফরমেশন চালু হয়েছে, যখন রাইট টু এডুকেশন চালু হয়েছে, যখন ফুড সিকিউরিটি আলোচনা শুরু হয়ে প্রায় হয়ে গেল, আলোচনা শুরু হয়ে গেছে। রাইট টু এডুকেশন 2009 হয়েছে আলটিমেটলি। বিজেপির গভর্নমেন্ট যেভাবে দেশটা ধ্বংস করতে চাইছে, সংবিধানকে ধ্বংস করতে চাইছে, তার বিরুদ্ধে যে পজিশন, আমরা স্ট্রংলি অ্যান্ড এফেক্টিভলি তার সঙ্গে আছি এবং থাকবো। আমি একটা কথা বলি, 2004-এ আমরা দেখেছিলাম যে ফার্স্ট ইউপিএ গভর্নমেন্ট আফটার ইন্ডিপেন্ডেন্স, এখনো পর্যন্ত মানে পারফর্মিং গভর্নমেন্ট বলতে যা বোঝায়, তাই তো? এবং সেখানে বামপন্থীরা একটা রেফারির ভূমিকা পালন করেছিল এবং দেখা গেল যে যখন তারা নেই তখন সেই সরকারটা
দুর্নীতির আখড়ায় পরিণত হলো। আমার বক্তব্য হচ্ছে যে বামপন্থীরা কি শুধু মানে রেফারির ভূমিকা পালন করে যাবে, নাকি তারা নিজেরাই ওখানে দায়িত্ব পালন করবে? আমরা যে ভূমিকা পালন করেছিলাম সেটাই ফার্স্ট পারফর্মিং গভর্নমেন্ট যে আপনি বললেন, আমি বলছি, কিন্তু আমার সেইটা অথবা তার চেয়ে বেশি। আমি বলতে চাইছি যে অনেক সময় দেখা যাচ্ছে যে সেই ভূমিকাটা মানে লাইন্সম্যানের ভূমিকা, কিন্তু রেফারি কিন্তু অ্যাকচুয়াল মাঠে খেলেন। মানে সিপিআইএম সেই রেফারির ভূমিকা নেবে কিনা, এটা কিন্তু বহু মানুষের কাছে প্রশ্ন। আমি উই ক্যানট টক রাবিশ লাইক মমতা। মমতা বললো আমি আউটসাইড সাপোর্ট, প্রথমে বললো না, তারপর বললো আউটসাইড সাপোর্ট, তারপর বললো আমি নেতৃত্ব দেবো। ওটা মমতা পারে, ওটা আমরা পারি না। আপনি রেফারির ভূমিকাতে যাবেন কি যাবেন না তা নির্ভর করবে মাঠটা কিরকম, খেলাটা হচ্ছে কবে এবং কিভাবে খেলাটা হচ্ছে, সেটা বাদ দিয়ে তো রেফারি হয় না। আপনি খেলাটা আইএফএ কলকাতা লিগে আর আপনি আমাদের বারুইপুরের স্থানীয় ফুটবলের রেফারিকে নিয়ে যখন হাজির করলেন, সেটা যেমন হয় না। যেমন আইএফএ রেফারি বা ফিফার রেফারি তাকে নিয়ে এসে আপনি বারুইপুরের মাঠে বলেন ভাই তুমি রেফারি কিন্তু শুরু করো, হয় না। মাঠটা কেমন তৈরি হয়েছে তার উপর নির্ভর করবে কে কিরকম গোল নেবে। আমি গোলরক্ষকের ভূমিকা থাকবো, না ব্যাক পজিশন নেব, নাকি আমি সামনে পিছনটাকে গার্ড করে সামনে বল এগিয়ে দেবো, নাকি আমি লেফট উইঙ্গার হবো আর রাইট উইঙ্গার। সিপিএম এর ইস্তাহারে একটা কথা বলা আছে, ফলে এটা তার উপর যে পার্টি বিজেপির বিকল্প ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক সরকার গঠনের জন্য সর্বত রকম চেষ্টা করবে এবং এইখানে আমাদের কোনো ভুল করা চলবে না। একদম 96 সালে সরকারে যোগ না দেওয়াকে জ্যোতি বসু বলেছিলেন ঐতিহাসিক ভুল। আজকে সিপিআইএম এর অবস্থানের কি কোনো পরিবর্তন আছে? তার কারণ সিপিআইএম কখনোই এটা ভোটের আগে বলে না, মানুষ তো ভোটের আগে সিদ্ধান্ত নেবে। মানুষ ভোটের আগে সিদ্ধান্ত নেবে এবং মানুষকে আমরা নিশ্চিতভাবে এটা কথা দিতে পারি 2004-এ ভোটের আগে কোনো অ্যালায়েন্স ছিল না, কিন্তু ভোটের পরে ন্যাশনাল কমন মিনিমাম প্রোগ্রাম সহ আমরা যা করেছি, ব্যাংক বিমার বিরাষ্ট্রীকরণ আমরা ঠিকই দিয়েছিলাম। অর্থনীতির গতিটা যেভাবে নামছিল ওটাই হচ্ছে অর্থনৈতিক গতি বৃদ্ধির সময় আমরা করতে পেরেছিলাম। স্বামীনাথন কমিশন কিংবা সাচার কমিটি তার রিপোর্ট আমাদের পক্ষে যাক আর না যাক, অর্জুন সেনগুপ্ত কমিশন ফর আনঅর্গানাইজড ওয়ার্কার্স ওই সময় দিয়ে আমরা করিয়েছিলাম, যেটা গোটা দেশের চেহারাটাকে স্পষ্ট করলো। অন দি বেসিস অফ দ্যাট আমাদের ভারতবর্ষকে কনস্টিটিউশনে যেভাবে আমাদের মানে এক্সপেকটেশন আছে সেইভাবে আমাদের দেশটাকে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্বে আমরা 100% দায়বদ্ধ থাকবো। আমি আরেকটা বিষয় বলতে চাই, সিপিআইএম এর সমর্থন কমে যাওয়া এই ব্যাপারটাকে তৃণমূলের সন্ত্রাস, এই বিষয়টি এটা পুরোপুরি অস্বীকার করার কেউই করবে না এটা, কারণ এগুলো দৃশ্যমান, সেটা সিপিআইএম করুক বা নন সিপিআইএম। কিন্তু আমার প্রশ্নটি অন্য, যে এটাই কি একমাত্র কারণ, নাকি পার্টির মধ্যেও তার সাংগঠনিক কাঠামোর মধ্যে এমন ভাবে পার্টিটা ছিল যে ব্রাহ্মণ্যবাদী মানসিকতা এবং হিন্দুত্ববাদী মানে চেতনা বা ভাবনাকে কাউন্টার করার মতন যথেষ্ট মানে মনোভাব পার্টির মধ্যে ছিল না, সেই কারণেও বহু মানুষ বিজেপিতে চলে গেলেন। এরকম একটা কথা আছে, যদি কথা থাকে তাহলে সে আমাদের রিজেক্ট করার দরকার ঠিকই। উই কুড অ্যাসেস, উই ক্যান অ্যাসেস, উই শুড অ্যাসেস, উইল। কিন্তু এটা ঠিক নানান সেকশনের মানুষকে যুক্ত করে তাদের কনফিডেন্সে দিয়ে চলবার চেষ্টায় আমাদের ঘাটতি যেন না থাকে, আমরা সেই ব্যাপারে যথেষ্ট সতর্ক এবং সচেতন। আবার আমি একটু দমদমে ফিরি, দমদমে আপনার প্রধান প্রতিপক্ষ কে? দমদমে আমার প্রধান সমর্থক পক্ষ মানুষ, আমার প্রধান প্রতিপক্ষ মানুষকে যারা সর্বনাশে ফেলেছে তারা, দেশের ক্ষেত্রে বিজেপি সারা দেশ, পশ্চিমবাংলার ক্ষেত্রে তৃণমূল, এবং এই দুইয়ে আপনি খুব আলাদা করতে পারবেন না। আচ্ছা, তৃণমূলের যে লোকটি ধরা যাক বিজেপিকে হারিয়ে জিতলো, সে যে আবার 7 দিনের মধ্যে বিজেপিতে যাবে না, ক্যান এনিওয়ান গেস? বিজেপির যে লোকটি জিতলো যে কোনো জায়গাতে, সে যে আবার কদিনের মধ্যে তৃণমূলে যাবে না, ক্যান এনিবডি গেস? তৃণমূলকে হারাবার জন্য বিজেপি অথবা বিজেপিকে হারাবার জন্য তৃণমূল না, বিজেপি প্রতিপক্ষ তৃণমূল না, তৃণমূল প্রতিপক্ষ বিজেপি না, আমি এইভাবে না দেখে মানুষের সর্বনাশ যারা করছে তারা আমার মূল প্রতিপক্ষ, আর আমার পক্ষ হচ্ছে তারা যারা মানুষের ভবিষ্যৎ নিয়ে চলতে চায়। আপনি শুধু খেয়াল রাখবেন
এই পার্লামেন্ট ইলেকশনে তৃণমূলের এমন 7 জন প্রার্থী আছেন যারা বিজেপি, তাদের মধ্যে 3 জন এক্সিস্টিং এমএলএ। বিজেপির এমন 5 জন প্রার্থী আছেন যারা তৃণমূল, তার মধ্যে সবাই হয়তো অর্জুন সিং এর নাম জানে। ফলে কখন তৃণমূল, কখন বিজেপি, কখন বিজেপি, কখন তৃণমূল, বনগাঁ বিশ্বজিৎ আছে, তার আগের মধ্যে এমএলএ, মানে আরো অদ্ভুত। তৃণমূলের এমএলএ, সেখান থেকে বিজেপির এমএলএ, সেখান থেকে আবার তৃণমূলের জেলা সভাপতি, সেখান থেকে আবার বিজেপির প্রার্থী। তাহলে এই যে হরেক রকম কিসিম চলছে, তাতে বিজেপি এবং তৃণমূল দুজনকেই হারতে হবে। এটা ঠিক যে দমদমে লোকে যেটা বলছেন বিজেপি প্রার্থীকে বা বিজেপিকে দেখা যাচ্ছে না, বিজেপি ইজ নোহোয়ার ইন দি রেস। ফলে সেই দিক থেকে ওই বিবেচনায় তৃণমূলকে হারাবে মানুষ, ঠিক করেছে, হারাতে হবে। জ্যোতিবাবু যখন 2098 সালে তপন শিকদার বিজেপি প্রথম মানে দমদমে জিতলেন এবং কৃষ্ণনগরে জুলু মুখার্জি জিতলেন, জ্যোতিবাবু একটা কথা বলেছিলেন মানুষ ভুল করেছে, কিন্তু তারপরেও দেখা গেল যে সেখানে কিন্তু বিজেপি যথেষ্ট শক্তি বাড়িয়েছে। তো এইটার কারণটা কি? এবং আমরা যেটা দেখলাম যে সুজন চক্রবর্তী তিনি যাদবপুর বা দক্ষিণ 24 পরগনার পার্টি সংগঠনকে যতটা ভালো জানেন বা নির্বাচনী সংগঠনকে যতটা ভালো জানেন, নিশ্চয়ই তার দমদম ততটা জানার কথা নয়। তাকে কেন পার্টি দমদম মানে যাদবপুর থেকে দমদম পুনরুদ্ধারে পাঠালো? এটা কি সুজন চক্রবর্তীর প্রতি নির্ভরতা, নাকি উত্তর 24 পরগনা পার্টির দুর্বলতা? আমি ঠিক এইভাবে দেখার পক্ষপাতী না। মানুষ ভুল করে এটা এমন ঠিক, তেমন মানুষ যে ভুল করছে তাতে আমাদের কি কোনো দায় থাকে না? এই কোয়েশ্চেনটাও থাকবে। মানুষের ঘাড়ে কেন ফেলে দেবেন? অনেক সময় একটা কথা হয়, মানুষ ওরা বুঝতে পারলো না। আমি উল্টো ভাবে কথাটা বলি, বরাবরই, আজকে না বরাবরই, আমি মানুষকে বুঝতে পারলাম না, বোঝাতে পারলাম না, বুঝতে পারলাম না, এবং ন্যাচারালি তার ফলো আপে বোঝাতে পারলাম না। মানে আমরা কোন ভাবে দেখবো? আমি এইভাবে দেখার পক্ষপাতী। মানুষ বুঝলো না ওনারশিপ মানুষের, নাকি মানুষের মনোভাবটা আমি বুঝতে পারলাম না, ওনারশিপটা আমার, আমি আমার ঘরে ওনারশিপ নেওয়ার পক্ষপাতী। 1, 2, এটা ঠিক যে আমি যাদবপুর কিংবা দক্ষিণ 24 বেশি চিনি, স্বাভাবিক, প্রত্যেকেরই একটা কোথাও বেশি যারা লাগে। কিন্তু যেটা আমার অ্যাডিশনাল সত্য, আমি অবিভক্ত 24 পরগনা জেলার পার্টি বানাবো। আমি 1978 সালে ছাত্র আন্দোলনের দায়িত্ব আমার ঘাড়ে পড়লো। এসএফআই 24 পরগনা একটাই জেলা, দমদমের ঘুঘুডাঙ্গার কনফারেন্স 1978 সাল। তো সামনের নেতা হচ্ছে সুভাষ চক্রবর্তী, সমল চক্রবর্তী, এরা বিমানদা সবে ছেড়েছেন। জেলায় লিডার হচ্ছে তখন নেপাল ভট্টাচার্য, গৌতম দেব, মানস মুখার্জি ইত্যাদি, এবং আরো অনেকে আছেন। তাহলে আমি যৌথ 24 পরগনা, এবং তখন হয়তো আমি দক্ষিণের চাইতে উত্তরে যাতায়াত বেশি করতাম। উত্তরের মধ্যে বোধহয় বসিরহাটের দিকে যাতায়াত বেশি করতাম, ব্যারাকপুর দিকে যাতায়াত বেশি করতাম। কিন্তু এই যে এতগুলো বছর আমি 24 পরগনা লোক বলে মনে করি, অবিভক্ত 24 লোক বলে মনে করি, আমার হাবে ভাবে কাজে কর্মে তার প্রতিফলন থাকে। এই পিরিয়ডে আমি এই নির্বাচনের সময় যদি বলে, আমি তো তোমাদের এখানে মিটিং করে গেছি, আমি তো এখানে মিটিং করেছি, আপনি যে সোদপুর বলছেন, সোদপুরে আমি কতবার গেছি, তখন তো ইলেকশনে জেনে যাইনি, অন্য কারণে গেছি। ফলে আমি যথেষ্ট চিনি, বা মানুষ আমাকে যথেষ্ট চেনেন। আর আমরা ঠিক না 8-10 জনের মতন এটা অমুকের গড়, এটা তমুকের গড়, আমরা এইভাবে দেখি না। আমি পার্টি, মানুষ, শ্রমজীবী সাধারণ মানুষ, তাদের সঙ্গে আমি আছি বলে আমার মনে হয় না যে। আবার সিপিআইএম এর কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তীর কাছে প্রশ্ন রাখছি যে এই নির্বাচনে আমরা দেখতে পাচ্ছি যে বিজেপিকে হারাতে না পারলে তৃণমূলের মোকাবিলা সম্ভব নয়। আমরা এর আগে শুনেছি তৃণমূলকে হারাতে না পারলে বিজেপির মোকাবিলা সম্ভব নয়। এর বিধানসভা নির্বাচন বা এর আগের নির্বাচনগুলোতে আমরা দেখেছি যে তৃণমূলের বিরুদ্ধে মেইন ফাইটের কথাই বামপন্থীদের আলোচনা থেকে বেরিয়ে এসে, যেটা নিয়ে অনেক সমালোচনা হয়েছে যে পার্টি কনফারেন্সে এক ধরনের সিদ্ধান্ত। আবার না, দেখুন 2015 সালে আমাদের যে রাজ্য পার্টির সম্মেলন হয়, আমরাই তো ঠিক করি। আমি বলে আমি কথা বলবো, আমিও তার অংশীদার। আমরা তো সেই কনফারেন্সে রেজলিউশন নিলাম আলাদা করে, যার মূল এসেন্সটা হচ্ছে বিজেপি হটাও দেশ বাঁচাও, তৃণমূল হটাও রাজ্য বাঁচাও। 2015
2016 নির্বাচনের আগের কথা বলছি। ফলে তখন তৃণমূলকে মেইন বিরোধী, বিজেপিকে কম বিরোধী এইভাবে, বা পরে বিজেপিকে মেইন বিরোধী, তৃণমূলকে কম বিরোধী এইভাবে আমরা দেখেছি। ঠিক তা না, এটা ঠিক। মানুষ এক্সপেরিয়েন্সে যাকে চোখের সামনে দেখে লুট করতে, যাকে চোখের সামনে দেখে তোলাবাজি করতে, যাকে চোখের সামনে দেখে মিথ্যা মামলায় ফাঁসাতে, তাকেই সে প্রাইমারিলি অপরাধী বলে মনে করে। সেইটা ঘটনাক্রমে তৃণমূল মানুষের চোখের সামনে বেশি, এবং মানুষ তৃণমূল বিরোধী মনোভাবটা অবশ্যই বেশি। কিন্তু মানুষ এটাও এখন বুঝে গেছে যে তৃণমূলটাই তো বিজেপি, ওই অর্জুন সিংটাই তো বিজেপি, ওই মুকুল রায়টাই তো বিজেপি, ওই শুভেন্দু অধিকারী তো বিজেপি। তাহলে ওই ভাইপোও তো বিজেপি হতে পারে কালকে। মানে কৃষি বিজেপি নয়, এটাই বা কে ঠিক করলো? নরেন্দ্র মোদী পশ্চিমবাংলায় বিজেপির নেতাদের যত ভরসা করেন, নিজের দলের জন্য মমতা ব্যানার্জিকে তার চেয়ে বেশি ভরসা করেন। একদম 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 2014 সালে সম্ভবত 9th মে ভোটের ঠিক আগে, আমি একটাই উদাহরণ দিচ্ছি, চিটফান্ড মামলা আমরাই মুভ করেছিলাম। বিকাশ দা, মান্নান দা, আমি সহ আমরা, ওদের সংগঠন ছিল। সুপ্রিম কোর্টের নির্দেশে সিবিআই তদন্ত হলো, তখন মোদীর গভর্নমেন্ট আসেনি। তাহলে মোদীর গভর্নমেন্ট যখন আসলো, সিবিআই যখন মোদীর গভর্নমেন্টের অংশীদার হলো, তখন অলরেডি অর্ডার হয়ে রয়েছে সুপ্রিম কোর্টে, 10 বছর হয়েছে, আজ পর্যন্ত কোনো অ্যাকশন হলো। অথচ তৃণমূলের সাংসদ নিজে অন ক্যামেরা প্রকাশ্যে বলেছিলেন কে সবচেয়ে বড় বেনিফিশিয়ারি, বলেছিলেন, অন্য নেতারাও বলেছিলেন কে ডোনের পারে মিটিং করলো, কি উদ্দেশ্যে মিটিং করলো। তাই বাংলাকে ধ্বংস করার যে চক্রান্ত এবং মানুষকে প্রতারিত করার যে ব্যবস্থা, তার মাথায় যারা আছেন, হাতে গরম সুপ্রিম কোর্টের অর্ডার পাওয়ার পরেও গভর্নমেন্টকে কিছু করতে হয়নি, হতো না। সুপ্রিম কোর্টের অর্ডারটাকে কার্যকরী করা, সেটাও ঠেকিয়ে দিয়েছেন যিনি, তিনি নরেন্দ্র মোদী, কোনো সন্দেহ নেই। হাতে হাতে টাকা নেওয়া, নারদ কাণ্ড, সৌগত রায়, কাকলি ঘোষ দস্তিদার, শুভেন্দু অধিকারী সবই আছে। সিবিআই, আমি 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 আগে একাধিকবার কাগজ দেখিয়ে বলেছিলাম, কাগজ দেখিয়ে, আজকে কাগজ আমার হাতে কাছে নেই, প্রধানমন্ত্রীর দপ্তরের কাছে চেয়েছে স্যাংশন, যে অ্যাকশন নেওয়া হবে কিনা, মুভ করা হবে কিনা। আমি যখন চিঠিটা দেখিয়েছিলাম তখন 1.5 বছর প্রধানমন্ত্রী দপ্তর কোনো উত্তর দেয়নি, এবং এথিক্স কমিটিও কোনোদিন বসেনি। এটা কিসের ইঙ্গিত? দিল্লির বিজেপি পশ্চিমবাংলায় তৃণমূল থাকলে খুশি হয়, দিল্লিতে বিজেপি থাকলে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী খুশি হন, এবং সেই কারণে বিজেপি হেরে যাবে বুঝেও উনি বলছেন আমি সমর্থন দেবো, কিন্তু বাইরে থেকে। আমি আরেকটা প্রশ্ন করতে চাই, দিদিমণি কি বলেছেন আমি জানি না, উনি বলেছেন যে বাইরে থেকে সমর্থন দেবেন। ফাইনালি কি হয় আমরা জানি না। যদি জোট সরকার হয় তাহলে আমরা এখনো ধরে নিচ্ছি যে সিপিএম ও বাইরে থেকে সমর্থন দেবে। তাহলে 2026-এ পশ্চিমবঙ্গের লড়াইটা কেমন হবে? মানে দিল্লিতে একটা সরকারের সমর্থক দুটি দল যারা পশ্চিমবঙ্গে লড়াই করবে আর কি। 2011 সালে কংগ্রেস এবং তৃণমূল একসাথে জোট বেঁধে পশ্চিমবাংলায় নির্বাচন করেছিল, বামফ্রন্ট হেরেছিল। তো মমতা ব্যানার্জির একার জয় নয়, কংগ্রেস সহ। তার মানে এটা নয় যে কংগ্রেস তৃণমূলের সঙ্গে থেকে গেল। আমি এই কথাটাও যাচ্ছি না, আমি যে কথাটা বলছি সেটা হচ্ছে এই, ভারতবর্ষের রাজনৈতিক দলগুলো যারা জাতীয় দল, তাদের কাছে মমতা ব্যানার্জির কোনো বিশ্বাসযোগ্যতা নেই। তার কাছে মোদিজির বিশ্বাসযোগ্যতা আছে, মোদিজির বিশ্বাসযোগ্যতা আছে। এই যে বিরোধীদেরকে ঘেটে ঘুটে দিলে, বিভ্রান্ত করলে, মমতা ব্যানার্জি ক্যান কনফিউজ দেম। ফলে মমতা ব্যানার্জির উপরে মোদির ডিপেন্ডেন্স অনেক বেশি। ন্যাশনাল পলিটিক্যাল অপোজিশন পার্টিগুলো ভরসা, বিশ্বাসযোগ্যতা নেই। লাস্ট প্রশ্ন, এবারের নির্বাচনে সিপিএম এর প্রার্থী তালিকায় অনেক নবীন মুখ আছে। নবীন নেতৃত্বে একজনকে আমরা দেখলাম, মীনাক্ষী মুখোপাধ্যায়। তাকে নিয়ে মানুষের মধ্যে তুমুল চর্চা। আমি ট্রেনে বাসে দেখি লোকেরা ইউটিউবে তার বক্তৃতা শুনছে, আলোচনা করছে। সিপিআইএম কে একটু বিলম্ব করলো এরকম একজন মানে নবীন নেতৃত্বকে? আমার মনে হয় এভাবে দেখাটা ঠিক হবে না। সময়ের অন্তরে আমরা সব জিনিসটা খেয়াল রাখতে পারি না।
78 সালে বিমান বসু যখন পার্টির রাজ্য সম্পাদক মন্ডলীর সদস্য হন, 30-এর কোঠায় তার বয়স। তিনি কোচবিহার থেকে কলকাতা পদযাত্রা করেছিলেন তারপরে, এবং বিমান দা, সুভাষ দা, শ্যামল দা, অনিল দা, বুদ্ধ দা এর পার্টি লিডারশিপে আসছেন, তখন এসব 30-এর কোঠায় বয়স। তার পরবর্তী সময়তে গৌতম দেব সহ আমরা তার অংশীদার। আমি পার্টির সেক্রেটারি মেম্বার হয়েছি জেলায়, তখন আমার বয়স হচ্ছে 29, কম বয়স। আমাদের পরের প্রজন্মে একই রকম পরপর বলতে যেতে পারি, সবসময় সব জিনিসটা মিডিয়াতে আসে না। এই চলতে চলতে এখন যে ব্যাচটা কম বয়স, এখন মাঝখানে আরো অনেকটা আছে, কিন্তু আমি আর বলে গেলাম না, শ্রমিক, পার্থ ইত্যাদি, আভাস ইত্যাদি, সোমনাথ ইত্যাদি, সায়নদীপ ইত্যাদি, কৌস্তব, সুদীপ ইত্যাদি। এই সময়ে যে কম বয়সটা, সেটা অবশ্যই চর্চায় থাকবে, থাকাটা উচিত। এবং তাতে এক ঝাঁক তরুণ যাদেরকে আমরা খুব ভরসা করতে পারছি, যারা সত্যি নিজেদের মতন করে রাজনৈতিক কর্মসূচির জন্য জান প্রাণ দিয়ে নিজেদের তৈরি করছেন, মানুষকে সংগঠিত করছেন। সেই তালিকায় অবশ্যই মীনাক্ষী নামটা সবাই জানেন, মীনাক্ষী অগ্রগণ্য। মীনাক্ষী, দীপশিতা, ঐশী, সৃজন, প্রতিকূল, আমি নাম বাড়াতে পারি, কিন্তু লিস্ট অফ ব্যান্ড অফ লিস্ট ইজ দেয়ার। এই যে ব্যাচটা, এরাও কিন্তু 30-এর কমও আছে, 30 আছে। এই ব্যাচ আমরা খুবই আশাবাদী এরা সেইভাবে চলবে এবং চলতে পারবে। আমরা সাক্ষাৎকারের শুরুতে তৃণমূলের রিগিং, ছাপ্পা, সন্ত্রাসের কথা শুনেছিলাম। 1 জুন যে ভোট হতে যাচ্ছে, দমদমে এর অনেক রকম ইতিহাস আছে, অনেক রকম দৃষ্টান্ত আছে। সিপিআইএম কি পারবে সেটা মোকাবিলা করতে? অবশ্যই। কিভাবে? মানুষ, 1 মানুষ, 2 মানুষ, 3 মানুষ, 4 নির্বাচন কমিশন, 5 নির্বাচন কমিশন, 6 নির্বাচন কমিশন। আসলে মানুষ, আমি 1, 2, 3 বললাম। মানুষ বুঝে গেছে, আর মেনে নেওয়া যায় না। পঞ্চায়েতে আমার ভোট লুট করেছো, আমি শোধ নেবো। মিউনিসিপ্যালিটিতে আমার ভোট লুট করেছো, লুট করে তোলাবাজি করছো, আমি শোধ নেবো। এটা যে মানুষের মনোভাব। তৃণমূলকে হারাতে হবে। যারা তৃণমূলকে হারাতে চান তারা সবাই একজোট হবেন, বামপন্থীদের পাশে দাঁড়াবেন, রুখতে হবে। এবং অবশ্যই আমি এটাও মনে করি, নির্বাচন কমিশন একটা কাজের মধ্যে পড়ে, তো রাজ্য নির্বাচন কমিশন নয়। ওরাও চাইবে নির্বাচনটা যেন ফ্রি হয়, ফেয়ার হয়। আর এখন তো ফোর্স অনেক কিছু আছে, কিন্তু ফোর্স যেন কাজ করে, আম গাছের তলায় পড়ে বসে যেন ঘুমিয়ে না পড়ে। ফোর্স যেন এরিয়া ডমিনেশন করে, মানুষকে কনফিডেন্স বিল্ডিং করে। বুথ পাহারাটা বড় কথা, বুথে 4 জন আছে, কনফিডেন্স বিল্ডিং। আপনার ভোট আপনি দিন, নিজের ভোট নিজে দিন। আমাদেরও দাবি তাই, মানুষ নিজের ভোট নিজে দিন। আপনার যাকে মনে হয় তাকেই দিন, আপনার সন্তানের দিকে তাকিয়ে দিন। দুর্নীতির বিরুদ্ধে আপনি ভোট দিন, মূল্যবৃদ্ধির বিরুদ্ধে আপনি ভোট দিন। বাংলার এবং দেশের যে সর্বনাশ হচ্ছে তার বিরুদ্ধে আপনি রুখে দাঁড়ান। আপনারা এতক্ষণ সুজন চক্রবর্তীর কথা শুনলেন। সুজন চক্রবর্তী তার পার্টির কথা, প্রার্থী হিসেবে তার কথা, দমদমে তার লড়াইয়ের কথা শোনালেন। এবং এটা ঠিক যে কেন্দ্রগুলির দিকে বামপন্থীরা এবং বামপন্থী বিরোধী শিবিরে মানুষ চেয়ে আছেন, দমদম তার মধ্যে অন্যতম। এবং অবশ্যই সেখানকার সিপিআইএম প্রার্থী সুজন চক্রবর্তী, যিনি অনেক যুদ্ধ জয়ের শরিক, অনেক যুদ্ধ জয়ের সাফল্য তার ঝুলিতে আছে। ফলে 1 তারিখ সেখানে ভোট, এবং 4 তারিখ ফাইনালি আমরা জানতে পারবো যে দমদম দুর্গ আবার বামপন্থীরা পুনরুদ্ধার করতে পারলো কিনা। অমল সরকার, দ্য ওয়াল।